সকালে মিষ্টি রোদ এসে চোখে মুখে উপচে পড়ছে তন্দ্রার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে মুহূর্তেই। কম্বলের নিচ থেকে পরপর কিছু একটা নড়ে উঠছে। নিমিষেই চোখ থেকে ঘুমের রেশ কেটে যায় তার। চোখ বন্ধ রেখে চিৎকার দিয়ে উঠে সে। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে দৌড়ে দরজার কাছে এসে চেঁচাতে শুরু করে। বড়মা, ও বড়মা, তোমার গুণধর ছেলের গুণধর বিড়াল কেন আমার ঘরে এসছে? তন্দ্রা ডাকে রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন সাহেরা মাহমুদ। তিনি হেসে দেন তন্দ্রাকে দেখে। ঘুমো ঘুমো চোখে কপালের সামনে ছোট ছোট চুলগুলো এলোমেলো অবস্থায় রয়েছে তার। এ আর নতুন কিছু না। প্রতিদিন সকালে অ্যালভিন তার কম্বলের নিচে ঘাপটি মেরে শুয়ে থাকে। ও তো তোকে খুব পছন্দ করে, তাই তো তোর কাছে বারবার যায়। কিন্তু তাকে আমার একটুও ভালো লাগে না। কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আমার ভয় করে। আমার অ্যালভিনকে তোর যখন এতই অপছন্দ, তাহলে দরজা লক করে ঘুমাবি। পেছন ফিরে তাকাতে স্বাক্ষরকে দেখতে পায় তন্দ্রা। পরনে 3/4 প্যান্ট আর ধূসর রঙা টি শার্ট। চুলগুলো হালকা ভেজা, হয়তো গোসল করেই বের হয়েছে। দূর থেকে জোরে অ্যালভিনকে ডাকে সে। অ্যালভিন, কাম হেয়ার। অমনি বিড়ালটা ঢুলতে ঢুলতে স্বাক্ষরের পেছনে পেছনে তার ঘরে চলে যায়। সাদা লম্বা সিল্কি পশমগুলো তার চলার সাথে সাথে দুলে উঠছে। তন্দ্রা ফ্যালফেল করে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ফস করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এই বেড়ালটাকে তার ছোট মামা 1.5 বছর আগে বিদেশ থেকে এনেছিলেন তাকে দেবেন বলে। অ্যালভিনকে দেখা মাত্রই তন্দ্রা ভয় তার মা সাহেরা মাহমুদের পেছনে গিয়ে লুকায়। সবাই সেদিন তার অবস্থা দেখে খুব হেসেছিল। বিড়ালটাকে দেখে তুলি খুব খুশি হয়েছিল। এতদিন সেই সবার ছোট ছিল, এখন তার থেকেও ছোট কেউ চলে এসেছে। তুলি তো সেদিন বিড়ালটাকে একটা কিউট নামও দিয়ে দেয়, মালাই আইসক্রিম। কথাগুলো ভাবতে ভাবতেই তন্দ্রা তার ঘরে চলে আসে। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে ভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়ে নেয়। একটু পর তুলি হাতে করে হেয়ার ব্যান্ড নিয়ে আসে চুল বাঁধার জন্য। তন্দ্রা তাকে দুটো বেনি করে দেয় চুলে। দুবোন একসাথে খাবার টেবিলে আসে। তাহিরা আর সাহেরা টেবিলে নাস্তা রেডি করে রাখছেন। এরই মাঝে ঘর থেকে তন্দ্রার বাবা ইউসুফ মাহমুদ তাহিরাকে ডাক দেন। তাহেরা, আমার টাই খুঁজে পাচ্ছি না। আপা, তুই এখানটা একটু দেখ, আমি আসছি। বলেই তিনি চলে যান স্বামীর টাই খুঁজতে দেওয়ার জন্য। স্বাক্ষর আর ইলিয়াস মাহমুদ একসাথে খাবার টেবিলে বসে যায়। কিছুক্ষণ পরেই একদম রেডি হয়ে ইউসুফ আসেন। সবাই একত্রে বসে নাস্তা করে নেন। স্বাক্ষর প্রতিদিন তন্দ্রা আর তুলিকে পৌঁছে দিয়ে হসপিটালে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। খাবার খেয়ে নিজের ব্যাগ নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে স্বাক্ষর। এদিকে তন্দ্রা এখনো আস্তে আস্তে করে খেয়েই যাচ্ছে। প্রতিদিন এমনটাই হয়, তার নাস্তা খাওয়া শেষ হয় সবার দেরিতে। এই নিয়ে মাঝে মাঝে মায়ের কাছে বেশ বকা খাওয়া হয়ে যায় তার। তন্দ্রা তুলি তাদের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সকালের সময়টা খুব বোরিং কাটে সাহেরা আর তাহেরার। দুপুরের পর অবশ্য তন্দ্রা তুলি এসে পুরো বাসাটাকে মাতিয়ে রাখে। যমজ হওয়ায় দু বোনকে একই বাড়িতে বিয়ে দিয়েছিলেন মিজান তালুকদার, যাতে করে দুজন কখনো আলাদা না হয়। স্বাক্ষর গাড়ি ড্রাইভ করছে, পাশের সিটে তন্দ্রা বসে আছে। দৃষ্টি তার বাইরের দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার পাশে বড় গাছগুলোর দিকে। গাড়ির নিজ গতিতে যতটা এগিয়ে যাচ্ছে, ঠিক সেই গতিতে গাছগুলো পিছিয়ে যাচ্ছে। তুলি পেছনে বসে আমতা আমতা করে স্বাক্ষরকে ডাক দেয়। ভাইয়া, বল, শুনছি। আমার খাতা শেষ হয়ে গেছে, কালকে আব্বুকে বলতে ভুলে গেছি। আচ্ছা, সামনের দোকান থেকে কিনে দেব। গাড়ি ড্রাইভ করতে করতেই কথা বলছিল স্বাক্ষর। তন্দ্রা এখনো সেই বাইরের দিকেই তাকিয়ে আছে, তার কোনো হেলদোল নেই। এভাবে তাকিয়ে থাকলে গাছগুলো লজ্জা পাবে। স্বাক্ষরের কথায় জোরে হেসে দেয় তুলি। তন্দ্রা চোখ রাঙিয়ে তার দিকে তাকায়, তবুও সে দিব্যি হাসছেই। সে জানে স্বাক্ষরের সামনে তন্দ্রা তাকে কিছু বলবে না। এরই মাঝে তুলির স্কুলের সামনে চলে আসে স্বাক্ষর। গাড়ির সাইডে দাঁড় করি তুলিকে স্কুলে পৌঁছিতে এসে পুনরায় গাড়ি স্টার্ট দেয়। তন্দ্রা তার ফোনে তখন ওদের ফ্রেন্ড সার্কেলে এই গ্রুপে চ্যাট করছিল। হুট করে এই গাড়ি আবার থেমে যায়। ফোনে মগ্ন তন্দ্রা টেরই পায় না। স্বাক্ষর তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। গিলে ফেল ফোনটাকে। আজই ছোট আব্বুকে বলবো আর যেন তোর হাতে ফোন না দেয়। দিন দিন অধপতনের দিকে যাচ্ছিস। গেলে গেলাম, তুমি যাবে নাকি ভাইয়া? ঠাট্টা করছিস আমার সাথে? এত বড় কলেজা কার শুনি? যা, ক্লাস শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, ছুটির পর রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাবি। আমি কিন্তু খোঁজ রাখবো। তুমি কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছো নাকি ভাইয়া?
চোখ ছোট ছোট করে প্রশ্নটা করে তন্দ্রা। তার প্রশ্নেই বিরক্ত হয়ে যায় স্বাক্ষর। বেশি কথা আমি পছন্দ করি না। এরপর আর বেশি কথা না বলেই তন্দ্রা গাড়ি থেকে নেমে পড়ে। গেটের বাইরেই তার বান্ধবী ইলোরা দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই হাত নাড়িয়ে ইশারায় কাছে ডাকে। তন্দ্রাও সেখানে এগিয়ে যায়। দুজনে একসাথে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। সাক্ষ্য তার গাড়ি নিয়ে হসপিটালের দিকে চলে যায়। আজ বিকেলে একজন পেশেন্টের সার্জারি আছে। সার্জারিটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের চেম্বারে এসে প্রথমে কিছু রোগীকে দেখে সে। অন্যদিকে তন্দ্রা ক্লাসে বসে আছে। এখন ইকোনমিক্স ক্লাস চলছে। ইলোরা মনোযোগ সহকারে নাজিমুদ্দিন স্যারের পড়া বুঝতে চেষ্টা করছে। হুট করেই তন্দ্রার হাতের কাছে একটা কাগজ ছিটকে আসে। কাগজটা হাতে নিয়ে সে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে কে দিল কাগজটা। অপসরে 4 বেঞ্চ পেছনে মোহিত বসে। সে ইশারায় বোঝানোর চেষ্টা করছে কাগজটা তার জন্য নয়, ইলোরার জন্য। তন্দ্রা ভ্রু নাচিয়ে ইশারায় বোঝায় কাগজটা যদি এই মুহূর্তে স্যারের কাছে সে দিয়ে দেয়। মোহিত হাত জোর করে আর কানে ধরে। তন্দ্রা মোহিতের কাণ্ড থেকে হেসে দেয়। ভার্সিটি ছুটির পর তন্দ্রা আর ইলোরা একই রিকশায় উঠে। দুজনের বাসা একই রাস্তা দিয়ে আসতে হয়। ইলোরা বাসার সামনে হওয়ায় সে আগেই নেমে যায়। তুলি স্কুল 1:30টার দিকে ছুটি হয়ে যায়। তন্দ্রা একাই বাড়ি ফিরে আসে। কলিংয়ের চাপটি তুই দরজা খুলে দেয়। তাকে দেখে বেশ খুশি খুশি মনে হচ্ছে তন্দ্রার কাছে। বিষয়টা ঘেটে দেখা দরকার তার। তন্দ্রা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আগে কিছু খেয়ে তারপর যা জিজ্ঞেস করার করবে। খাওয়া দাওয়া করে তন্দ্রা তুলির হাত ধরে ঘরে নিয়ে আসে। কিরে পিচ্ছি, এত খুশি কেন? তুলি ভনিতা ছাড়াই চকলেট খেতে খেতে বলে দেয়। আমরা সবাই নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি। রুবি আপুর বিয়ে ঠিক হয়েছে। ও, এই ব্যাপার। আমি ভাবছি কি নাকি। ওয়েট, কি বললি? যা শুনছ তাই বলছি। রুবি আপুর বিয়ে কবে, কার সাথে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি মাকে গিয়ে জিজ্ঞাসা করো। কথাটা বলেই তুলি দৌড়ে পালায়। তন্দ্রা তো খুব খুশি হয়ে যায় গ্রামের বাড়িতে বেড়াতে যাবে বলে। বিশেষ কোনো কারণ ছাড়া ওদের খুব একটা গ্রামে যাওয়া হয় না। বিয়ে উপলক্ষে কিছুদিন তো থাকতে পারবে, সেই ভেবেই খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। বিশাল উঠোনে আড্ডা চলছে। আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ বিদ্যমান। বড় জাম গাছটা আড়াল থেকে চাঁদের আলো এসে পড়ছে পুরো উঠোন জুড়ে। কিছু কিছু জায়গায় আবছা আবছা মেঝেতে মাদুর বিছিয়ে তন্দ্রা এবং তার কাজিনরা বসে আড্ডা দিচ্ছে। ভাই বোনদের খুনসুটি মাখা আড্ডা করে খুবই মিস করে তন্দ্রা। হসপিটাল থেকে স্বাক্ষরকে মাত্র 3 দিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ওরা গায়ে হলুদের দিন এসেছে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। এতদিন পর বাবার বাড়িতে এসে খুবই খুশি সাহেরা এবং তাহেরা। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে 11টার দিকে। রবি সেই কখন তার ঘরে ঘুমাতে চলে গেছে। এখানে শুধু বসে আছে শুভ, হেনা, তুলি, তন্দ্রা, শিরিন, সাইফ আর হাসনা। স্বাক্ষরও এখানে আছে, তবে ওদের থেকে দূরে একটা চেয়ারে বসে ফোনে ক্যারাম খেলছে। ওর এইসব আড্ডা একদমই পছন্দ নয়। ওদের আড্ডার মাঝেই শুভর ফোনে তার গার্লফ্রেন্ডের কল আসে। সে কল রিসিভ করে কথা বলতে থাকে। দুজনের কথাবার্তার এক পর্যায়ে শুভ কলটা কেটে দিয়ে ফোনটাকে হাতে নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, বন্ধু, তুমি একা হলে আমায় দিও ডাক। তোমার সাথে গল্প করব আমি সারা রাত। শুভর কথা শুনে সবাই একত্রে হেসে দেয়। হেনা তার পিঠে চাপড় মারে। ধরা পড়লে তোর উপর গণধোলাই পড়বে, এটা নিশ্চিত। তারপর টিভির হেডলাইন হবে, গার্লফ্রেন্ডের সাথে সারা রাত গল্প করতে গিয়ে ধরা পড়েছিল যুবক শুভ, আর সেই গণধোলায় প্রাণ হারিয়েছে নিষ্পাপ ছেলেটি। হাসনের কথায় শুভ মুখটাকে কাদা কাদা করে রাখে। তন্দ্রার কোলে মাথা রেখে তুলি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। সাইফ কণ্ঠস্বর খাতে রেখে বলে, তোরা তো আজ আমার কাছে গান শুনতে চাইলি না? আগে তো এমন ছিলি না তোরা। এখন আমরা চালাক হয়ে গেছি। তুই চুপ থাক। হ্যাঁ না তন্দ্রা, তুই শুনবি আমার গান? ভাইয়া ক্ষমা কর, গত বছর তোর গান শুনে আমার অজ্ঞান হওয়াটাই বাকি ছিল। শরম দিলি ভাই রে। তোর কি লজ্জা শরম আছে নাকি? তন্দা তো ঠিকই বলেছে, তোর যা গলা, শেষে দেখবি কুকুর পানিতে নেবে আত্মহত্যা করতে চাইবে। আর তোর গলা কি ফাটা ভাষা একটা? শিরিন বেজায় রাগ দেখায় সাইফকে। ওদের সব কথাই স্বাক্ষর বসে বসে শুনছে আর বিরক্ত হচ্ছে। রাত 12টায় এদের থেকে এমন উদ্ভট কথাবার্তা আশা করা যায়। সে কিছুটা গম্ভীর স্বরে তন্দ্রাকে বলে, তন্দ্রাবতী, অনেক রাত হয়েছে, ঘরে যা। তালুকদার বাড়ি আজ যেন আলোয় আলোয় ঝলমল করে উঠেছে। মণিপুরা গ্রামের এই একটা বাড়ি সবচেয়ে বড়। বাড়িটা যেন নিজের আভিজাত্যকে আঁকড়ে ধরে আছে। আজ এ বাড়ির বড় নাতনি রুবির বিয়ে।
বিশাল বাড়িটা আজ মেহমানে গিজগিজ করছে। পুরো গ্রামবাসীকে দাওয়াত করেছেন মিজান তালুকদার। নাতনির বিয়েতে খুশির সীমা নেই ওনার। আসর নামাজের পরপরই বরযাত্রীরা চলে আসবে, তাই ওনার যত অতিথি আছে সবাইকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। মিজান তালুকদারের 3টি ছেলে, 2টো যমজ মেয়ে। বড় ছেলের 1 ছেলে আর 2 মেয়ে, শুভ, রুবি আর শিরিন। মেজো ছেলের 3 মেয়ে, সাইফ, হেনা আর হাসনা। ওনার ছোট ছেলের তো কোনো কথাই নেই, বয়স তার 38-এর কাছাকাছি। বিয়ের নাম গন্ধও নেই। সারাদিন সন্ন্যাসীদের মতো ভবঘুরে হয়ে থাকে। লাল বেনারসি শাড়ি পরে বউ সাজে সুন্দরী রমণীর থেকে কম লাগছে না রুবিকে। তন্দ্রা, হেনা, হাসনা, শিরিন আর তুলি এই ঘরে বসে আছে। নিজেরাই সাজিয়ে দিয়েছে রুবিকে। হেনা, হাসনা আর শিরিন শাড়ি পরেছে। তন্দ্রা শাড়ি সামলাতে পারে না, তাই সে আর তুলি একই রকমের লং গাউন পরেছে। পুরোটা গাউন লাল রঙের আর ছোট ছোট সাদা স্টোনের কারুকাজ করা। হালকা সাজ আর সুন্দর করে হিজাব করেছে তন্দ্রা। নিজে তৈরি হয়ে তুলিকেও সাজিয়ে দেয়। বাইরে থেকে মানুষের শোরগোল শোনা যাচ্ছে, হয়তো বরযাত্রীরা চলে এসেছে। রুবিকে বিছানার ওপর বসিয়ে রেখে ওরা 5 জন বাইরে চলে আসে। বরকে বরণ করা হয়ে গেছে ইতিমধ্যেই। শিরিনা হাসনা গিয়ে গেট আটকায়। তন্দ্রা, হেনা আর তুলি ওদের পেছনে গিয়ে দাঁড়ায়। স্বাক্ষর সকালেই জানিয়ে দিয়েছে গেইটে যখন বরযাত্রীদের আটকানো হবে তখন যেন তাকে সামনে দেখা না যায়। যেচে পড়ে যেন কোনো ছেলের সাথে কথা না বলে। উল্টো পাল্টা কিছু দেখলেই ভার্সিটি বাঙ্ক দিয়ে ঘুরতে যাওয়ার কথাটা স্বাক্ষর তার মাকে জানিয়ে দিবে। তাহিরা জানতে পারলে ভীষণ বকবে, সেই ভয় তন্দ্রা মুখ বুজে স্বাক্ষরের কথা মেনে নেয়। গেট ধরে হাসনা 20,000 টাকা দাবি করলে বরপক্ষের একটা ছেলে বলে ওঠে, তালুকদার বাড়ির মেয়ে তো এমনি এমনি নিয়ে যেতে পারবে না দুলা ভাই। শালিক পাখিদের দাবি মানুন আর বউকে বিয়ে করে বাড়ি নিয়ে যান। তন্দ্রার কথা প্রত্যুত্তরে বরের ভাই বুকে হাত গুজে, আর যদি দাবি না মেনে ভাবিকে তুলে নিয়ে চলে যাই? বউ খুঁজে বের করা কি এতই সোজা? রুবি হবু বর রবিন তার ভাইয়ের কানাকানি কিছু একটা বলে। এরপর ওরা আপোষ করে নেয়। রবিন নিজের হাতে 10,000 টাকার বান্ডিলটা শিরিনের হাতে দিয়ে দেয়। এরপর বরযাত্রী সসম্মানে স্টেজে নিয়ে যাওয়া হয়। তন্দ্রা তুলিকে নিয়ে রুবির কাছে আসে। তুলির খুব খিদে পেয়েছে, তাই তন্দ্রা তার জন্য প্লেটে করে খাবার নিয়ে আসে। স্টেজে বরপক্ষের ছেলেরা বসে আছে। বরপক্ষে বড়রা কনেপক্ষের বড়দের সাথে কথা বলছেন। এদিকে রবিনের একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। স্টেজের পাশে জুতো খুঁজে না পাওয়ায় তার ভাই রনি বলে, সুন্দরী বিয়াইনরা জুতা চুরি করতে পারে, আগে জানতাম না তো। তবে আমরাও কিন্তু কম যাই না, এক জোড়া হারাবে আরেক জোড়া রেডি। হেনা ঠোঁট উঁচু করে চুচু শব্দ করে। এরপর হাই হুতাশ করে ছেলেটাকে বলে, আপনার জুতা কোথায় বেয়াই সাহেব? রনি সাইডে তাকিয়ে দেখে তার জুতোটাও উধাও হয়ে গেছে। রনিকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে হেনা হেসে দেয়। এদিকে বাড়ির ছেলেরা যা বরযাত্রীদের খাওয়াতে ব্যস্ত। খাওয়ার পালা শেষ হলেই বিয়ে পড়ানো শুরু হবে। ঘণ্টাখানেক পর কাজী সাহেব চলে আসেন আর বিয়ে পড়ানো শুরু হয়। কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই রবিন কবুল বলে দেয়। এরপর কাজী সাহেব রুবির কাছে যান। তাকে কবুল বলতে বলি সে কিছুক্ষণ থেমে কান্না করে দেয়। এখানে হেনা, হাসনা, শিরিন, তন্দ্রা আর তুলিও আছে। রুবির পাশে বসে তন্দ্রা তার হাতটা শক্ত করে ধরে। রুবি কবুল বলে দেয়। কিছুক্ষণ পর বর বউকে একসাথে বসানো হয়। আয়নায় মুখ দেখার পর্ব শুরু হয়। রুবি এখনো ঘোমটা টেনে আছে। হেনা একটা আয়না নিয়ে আসে। শুভ রুবির পাশে গিয়ে বসে। আপা, দুলাভাইকে তোকে গিফট করলাম, কিভাবে তরমুজ বানাবি তোর ব্যাপার। তন্দ্রা, হেনা, হাসনা, শিরিন ফেলফেল করে শুভর দিকে তাকায়। তরমুজ বানাবে? লাইক সিরিয়াসলি? তন্দ্রা শুভর কথায় প্রত্যুত্তর করে, কিসের মধ্যে কি? ওটা তরমুজ না, তেজপাতা হবে। ওই একই হলো। বর বউ দুজনকে একসঙ্গে খাবার টেবিলে নিয়ে যাওয়া হয়। শুভ আর সাইফ বেড়ে বেড়ে দিচ্ছে। তন্দ্রাও কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে। তার ভীষণ মাথা ব্যথা করছে। তন্দ্রা এবার চোখ যায় স্বাক্ষরের দিকে। সাদা পাঞ্জাবি পরেছে সে। তাদের জামার বিপরীতে স্বাক্ষরের পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে লাল স্টোনে কারুকাজ করা হয়েছে। স্বাক্ষর তার নানা ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে। কথা বলার ফাঁকে 1-2বার নিজের কালো ফ্রেমে চশমাটা আঙুল দিয়ে ঠিক করছে। এরই মধ্যে তন্দ্রা তা গুনেও ফেলেছে। সে তুলিকে বলে মায়ের কাছ থেকে একটা মাথা ব্যথার ট্যাবলেট যেন তার জন্য ঘরে নিয়ে যায়। এই বলেই তন্দ্রা চলে যায়। ফ্যান অন করে বিছানার একপাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই দরজায় ঠক ঠক শব্দ হয়। তন্দ্রা মনে করে তুলি এসেছে, তাই সে চোখ বন্ধ করেই তাকে ভেতরে আসতে বলে। ওষুধটা খেয়ে নে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। স্বাক্ষরের গলার আওয়াজ শুনে চোখ মেলে তাকায় তন্দ্রা। শোয়া থেকে উঠে বসে।
তুমি এখানে? তুলির থেকে জানলাম তোর নাকি মাথা ব্যথা করছে। মা, ছোট মা সবাই ব্যস্ত, তাই আমি নিয়ে আসলাম। কিছু খেয়েছিস? হুম। তাহলে ওষুধটা খেয়ে নে। তন্দ্রা স্বাক্ষরের হাত থেকে ওষুধ আর পানির গ্লাসটা নেয়। খাওয়া হলে স্বাক্ষর তাকে বিছানায় শুয়ে রেস্ট নিতে বলে। আপুকে যখন বিদায় দেবে আমাকে তখন ডেকে দিও ভাইয়া। আচ্ছা, ঘুমা তুই। স্বাক্ষর ঘরে দরজা চাপিয়ে চলে যায়। সেই সুযোগে তন্দ্রা কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। কাল রাতে ঘুম না হওয়ার জন্য এতক্ষণ মাথা ব্যথা করছিল। 3 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে আজ তন্দ্রা তার পরিবারের সাথে বাড়ি ফিরেছে। যতই ঘুরতে বা বেড়াতে যাক, নিজের বাড়ির মতো শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। তন্দ্রা বাসায় এসে সোজা নিজের ঘরে চলে যায়। ফ্রেশ না হয়ে বিছানায় শটানভাবে শুয়ে লম্বা নিঃশ্বাস নেয়। হোম সুইট হোম। তাকে ভাবে শুয়ে থাকতে দেখে তুলি বলে, বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছ আপু? অন্যদিকে সাক্ষ্য তার বেস্ট ফ্রেন্ড আকাশের সাথে অ্যালভিনকে রেখে গিয়েছিল। অ্যালভিনকে ফিরিয়ে নিয়ে যেতেই সে ওদের বাসায় এসেছে। স্বাক্ষরের কণ্ঠস্বর শুনতে পেয়ে ঢুলতে ঢুলতে অ্যালভিন তার গা ঘেঁষে সোফায় বসে পড়ে। অ্যালভিনকে দেখা মাত্রই স্বাক্ষর আদর করে কোলে তুলে নেয়। অ্যালভিন, আই মিস ইউ। বিড়ালটা কি বুঝতো কে জানে, সঙ্গে সঙ্গে সেও মিয়াও বলে ওঠে। গধূলি বিকেল, সূর্যের তাপ অনেক আগেই কমতে শুরু করেছে। তন্দ্রা কাঁধে ব্যাগ জড়িয়ে প্রাইভেট টিচারের কাছে পড়তে যাচ্ছে। পাশেই বকবকানি ইলোরা তো আছেই। তার বকবকানির মুখ্য ভূমিকাই হচ্ছে মোহিত। গত 3 দিনে কি হয়েছে সেই নিয়ে কথা বলছি ইলোরা। তবে তন্দ্রা অন্যমনস্ক হয়ে আছে কিছু একটা ভেবে। কি ভাবছি সে নিজেও বুঝতে পারছে না। অন্যমনস্ক হয়ে হাঁটার কারণে ইটের কণার সাথে পা লেগে পড়ে যেতে নিচ্ছিল তন্দ্রা। ইলোরা তার কথা বন্ধ করে তাকে ধরে ফেলে। একটু হলেই পড়ে গিয়ে বেশ ভালোই ব্যথা পেতে হতো তাকে। সে সোজা হয়ে দাঁড়ায়। কি হয়েছে তোর? কি এত ভাবছিস? কিছু না, চল, দেরি হয়ে যাচ্ছে। তন্দ্রা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। স্বাক্ষরেরও তখন বাড়ি ফেরার সময় হয়ে যায়। রিক্সা দাঁড়ায় ইলোরাদের বাসার গলির সামনে। তখনই সেখান দিয়ে স্বাক্ষর তার বাইক নিয়ে ফিরছিল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বিদ্যমান। সে বাইক থেকে নেমেই রিক্সার সামনে গিয়ে দাঁড়ায়। ওয়ালেট বের করে এই রিক্সা ভাড়া পরিশোধ করে দেয়। রিকশায় যেতে হবে না, চল আমার সাথে। তন্দ্রা বিনা বাক্যে রিক্সা থেকে নেমে আসে। সে কিছু বললেও স্বাক্ষর তার কোনো কথাই শুনবে না। এমনটা আরও 2 দিন হয়েছে, তাই এই মুহূর্তে সে আর দ্বিমত করেনি। বাসায় সে কলিং বেল চাপতেই তুলি এসে গেট খুলে দেয়। তার সাথে করে অ্যালভিনও লাফাতে লাফাতে ড্রয়িং রুমে অবধি চলে এসেছে। তন্দ্রাকে দেখা মাত্র অ্যালভিন দৌড়ে কাছে ছুটে আসে। ওরে মারে! হঠাৎ করে অ্যালভিনকে দেখে তন্দ্রা ভয় খাবড়ে গিয়ে কী করবে ভেবে পায় না। তাড়াতাড়ি করে স্বাক্ষরের পেছনটায় লুকিয়ে পড়ে। তন্দ্রার এইরূপ ব্যবহারে চরম বিরক্ত স্বাক্ষর। মেয়েরা নাকি বিড়াল পছন্দ করে, এই মেয়ে হচ্ছে তার উল্টো। এত কিউট বিড়ালটিকে কেন ভয় পেতে হবে? অ্যালভিন কি তাকে খেয়ে ফেলবে? এই সমস্ত কথাই ভাবতে থাকে স্বাক্ষর। তন্দ্রা তার ঘামে জড়ানো শার্টটা আঁকড়ে ধরে ভীতু গলায় বলল, ভাইয়া প্লিজ ওকে দূরে সরাও। আমি পারবো না। তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ। সত্যি তো? 3 সত্যি। তন্দ্রার কথায় স্বাক্ষর তার সামনে থেকে সরে এসে অ্যালভিনকে কোলে তুলে নেয়। অ্যালভিন যেন আরও আহ্লাদি হয়ে তার শরীরের সাথে মিশে থাকে। সুযোগ পেয়ে তন্দ্রা তার ঘরে দৌড়ে আসে, যেন এতক্ষণে সে শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। স্বাক্ষর তার যাওয়ার পানে তাকে আনমনে হেসে দেয়। এক হাতে অ্যালভিনকে ধরে অন্য হাতে দরজা আটকে নিজের ঘরে চলে আসে। তন্দ্রা ফ্রেশ হয়ে নিজের ঘরেই বসে আছে। কিছুক্ষণ আগে সায়রা মাহমুদ তাকে ডেকে গেছে হালকা কিছু নাস্তা করে নেওয়ার জন্য। তবে সে এখন খেতে পারবে না বলে দিয়েছে। হালকা খেতে তো তার পেটে আছেই। 7-5 না ভেবেই সে খাবার টেবিলে চলে যায়। সায়রা মাহমুদ তন্দ্রার জন্য ঝালঝাল নুডলস পরিবেশন করে রেখেছেন। আজই দুপুরবেলা সে তার বড় মায়ের হাতে নুডলস খাবে বলে বায়না ধরেছিল। তুলি তার 2 ঝুঁটি নাচাতে নাচাতে টেবিলে এসে বসে। তন্দ্রা সবেমাত্র 1 চামচ মুখে দিয়েছে। এমন সময় তন্দ্রা জোরে ডেকে বসে, মালাই আইসক্রিম। তুলির ডাক শোনা মাত্রই অ্যালভিন যেখানেই ছিল সেখান থেকে দৌড়ে এসে তন্দ্রার পায়ের কাছে এসে দাঁড়ায়। হয়তো মনে করেছে তন্দ্রা তাকে রেখেছে। অ্যালভিনকে দেখা মাত্রই তন্দ্রা চেয়ারের উপরে পা তুলে বসে। আর তার সেই একই ডায়লগ, ও মা গো! তখন তাহেরা মাহমুদ ওদের সামনেই দাঁড়িয়েছিলেন। মেয়ের এমন কাজে হতবাক তিনি। সামান্য একটা বিড়ালকে কেউ এত ভয় পায়? আল্লাহ মালুম এই মেয়ে কোন গ্রহের এলিয়েন। তিনি তন্দ্রার দিকে চোখ পাকিয়ে বলেন,